রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে এই মামলাটি করেন এবং তিনি জানান যে হত্যার কারণ আগে মোসাব্বিরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। খুনের প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। বুধবার রাত ৮টা ৪০ তেস্তুরি বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে স্টার কাবাবের গলি। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির। গুলিবিদ্ধ হন কাউরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান দুজনকে এলোপাতাড়ি 5টি গুলি করা হয়। 2টি লাগে মোসাব্বিরের গায়ে, একটি লাগে মাসুদের পেটে। শব্দ শুনলাম আর তো পরে দেখলাম যে কি মানুষরা দৌড়াদৌড়ি করতে আসে না ভয়ে, তো একজনের যে গেলাম ভাই কি হয়েছে, গুলি করছে। উনি ওদিক থেকে দৌড়ে এসে পড়ার পরে রাস্তায় পড়ে গেছে। পরে কিছুক্ষণের ভিতরে আবার লোকজন জড়াজড়ি করে ব্যানে করে নিয়ে গেছে। নিহত মোসাব্বিরের স্ত্রী জানান গত 15 দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তার স্বামীকে। আমার তো অনেকগুলো শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই কথাটাই সবসময় বলতো। ওরকম নির্দিষ্টভাবে কাউকে চিনি না বা কারো নামও বলতে পারতেছি না। এই ঘটনায় মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় অজ্ঞাত 5 জনের নামে মামলা করেছেন। তো যার ফেসটি দেখা যাচ্ছে সেটি নিয়ে আমরা কিন্তু গতকাল রাত থেকেই কাজ করে আসছি। আমাদের ডিবি টিমও কাজ করতেছে। কালকে রাতে অনেককে আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি যে তাকে কেউ চেনে কিনা। এখন পর্যন্ত ওনাকে অথবা সেই আসামিকে চেনার মতো কাউকে আমরা পাইনি। নিহত মোসাব্বিরের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেলের মর্গে। জানাজার জন্য সেখান থেকে মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এ সময় নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খুনিদের ধরতে দেন 24 ঘন্টার আলটিমেটাম। যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মোসাব্বির হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে বলেন, এ ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাকীর্ণ করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে শরীয়তপুরে জাজিরায় ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে 2 যুবকের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জেরেই এই বিস্ফোরণ ও প্রাণহানি। নির্বাচনের আগে যা আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। টিনের ঘর আর আশপাশের চিত্র দেখলেই বোঝা যায় বিস্ফোরণের তীব্রতা। ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভাঙে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মোলাই ব্যাপারীকান্দি গ্রামের বাসিন্দাদের। এই বাড়িটি স্থানীয় সাগর ব্যাপারীর। পরিবারের সদস্যরা জানান ঘরটি নতুন হওয়ায় সেখানে কেউ থাকতেন না। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা জানেন না বলেও দাবি তাদের। বাস্ট হয়েছে স্যার, আমরা আলাপ পাইছি, কে বা কি কারা রাখছে আমি কিছুই জানি না, দেখিনি। বলছি না আমার বাবু হবে, যে হাসপাতাল তো 4-5 দিন হয়েছে আসি। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান পাড়া প্রতিবেশীরা। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পরে বাড়ির কিছুটা দূরে ফসলি জমির ভেতর পাওয়া যায় পাশের এলাকার যুবক সোহান ব্যাপারীর রক্তাক্ত মরদেহ। কেমনে জানি কালকে খবর জানছে যে শুইতে লেগে গেছে, এটা যে বাড়িতে শুইতে লেগে গেছে ওরা খবর জানছে, যাই না আমার বাইরে যে ওরা বোম দিয়া ওরা পথেই মারছে না ঘরেই মারছে না কি করছে এটা ওরা জানে। জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা ও বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের মাঝে। রাত্রে বোমের আওয়াজ পেয়ে মনে করছি তো বুঝি মারামারি লেগে গেল নাকি, আর আমরা উঠছি। ওড়ার পর দেখি না কিছু, খালি দেখি দৌড়াদৌড়ি, মানুষ একজনে এক নি ছাড়ু ছুড়ুর। এই ঘটনাটা 15-20 বছর থেকে চলতেছে। আমরা অনেক আতঙ্কে থাকি, সামনে নির্বাচন, আমরা এইভাবে থাকলে নির্বাচনে ভোট দিতে যেতে পারবো না। যদি এরকম আতঙ্ক, আগ্নেয়াস্ত্র এবং কি হাত বোমা ককটেল যদি বিস্ফোরণ হয়, তাহলে আগামী নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়াটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।
পুলিশের প্রাথমিক ধারণা, বোমা তৈরির সময় কিংবা মজুত অবস্থায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ক্যাবগুলো আছে, আমরা দরকার লাগলে এখানে আমাদের ডিপ্লয়মেন্ট সংখ্যাটা বাড়ায় দিব, আমাদের টহল বাড়ায় দিব, চেকপোস্ট হতে বাড়ায় দিব, এবং যদি প্রয়োজনীয় যৌথ বাহিনী যে অভিযান যদি থাকে, যদি এরকম যদি নির্দেশনা থাকে, তাহলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থাগুলো নেওয়া হবে। গত 2 দশকে বিলাসপুর ইউনিয়নে বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার আর পাতানো নির্বাচন হবে না, একথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে ইসিতে 4 শতাধিক আবেদন জমা পড়েছে। এদিন সিইসির সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান। রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 4র্থ দিনের আপিল আবেদন কার্যক্রম, যেখানে বিভিন্ন সংসদীয় আসন থেকে আসেন আবেদনকারীরা। বাতিল হওয়া 723 জনের মনোনয়নপত্রের মধ্যে অর্ধেকের বেশি আপিল আবেদন এরই মধ্যে জমা পড়েছে। এই কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। কুমিল্লার যে অর্ডারটা হয়েছে, আমি এটা আইনসিদ্ধভাবেই হয়েছে আমি মনে করি। আমার অজ্ঞতাই ছিল, আমার যে সমর্থনকারী উনি ভুলবশতই ওই কলামে উনি সিগনেচারটা করে না। এত দূর আমাদের আপিল কোর্ট হয়রানি, এটা খুব কষ্ট লাগলো। তারপর আমরা আশাবাদী, আমাদের যে ভুল হয়েছে ভুলটা স্বীকার করে নিচ্ছি আপিলের মাধ্যমে। আবেদনকারীরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন বাছাই প্রক্রিয়া আরও সহজ করা যেত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। আরবিওতে 14তে বলা আছে প্রার্থীর সামনে যাচাই বাছাই করতে হবে। প্রার্থীর সামনে যাচাই বাছাই না করে তারা দৈব চয়নের মাধ্যমে গোপনে এই যাচাইটা করেছে। নির্বাচনের প্রক্রিয়া শুরু থেকে তারা বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নির্বাচনের থেকে বাইরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর আগে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, আইনি ভিত্তিতে আপিল আবেদন সমাধান করা হবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। সিইসি জানান, এবার কোনো পাতানো নির্বাচন হবে না। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক সহযোগিতা করবে ইইউ। 12th of February, there will be 200 observers from the EU, including a group of my colleagues from the European Parliament, the members of the European Parliament also having its own delegation here. সফরে নির্বাচন কমিশন ছাড়াও রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রার্থী ও ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান। The team is here. আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, একথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব, কিন্তু ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স পাওয়া যায় যে না কোথাও ম্যাটেরিয়ালি কোনো সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করবো ইনশাআল্লাহ। মার্কিন ভিসা বন্ড তালিকা থেকে বাংলাদেশের নাম কাটাতে উদ্যোগ নেবে সরকার। শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এর দায় পতিত আওয়ামী লীগ সরকারের। সবার জন্য যে কঠিন হবে মার্কিন ভিসা, সে ধারণা রাষ্ট্রপতি হবার আগেই দিয়েছিলেন ট্রাম্প। এবার কার্যক্রমেও তা প্রমাণ করলেন। দেশটিতে যেতে ভিসা বন্ডের যে হালনাগাদ তালিকা, সেখানে আরও 38টি দেশের সাথে নাম উঠে এসেছে বাংলাদেশেরও, যা কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। এর ফলে দেশটিতে ভিসা পেতে গুনতে হবে $5,000 থেকে $15,000 পর্যন্ত, যা অবশ্য ভিসার সব শর্ত পূরণ করলে ফেরত পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টিকে দুঃখজনক বলে জানান। যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষার সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে, যার দায় অতীত সরকারের উপর চাপিয়ে আশ্বাস দেন ওয়াশিংটনের সাথে এ নিয়ে আলোচনার। যদি আপনি ধরেন যে পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের
এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারের নিচ্ছে না। সমাধান একমাত্র যদি আমরা ইরেগুলার মাইগ্রেশন বন্ধ করতে পারি। এটা মাত্র হয়েছে, এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাবো, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। জানান, ভারতে বাংলাদেশের 3টি মিশনে আপাতত ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সেখানে অনেক তাকে ফেরত দেওয়া হয়েছে হস্টেল সিটি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকরা, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তার নিরাপত্তা? আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। পাকিস্তান থেকে বিমান কেনা নিয়ে এক প্রশ্নের জবাবে উত্তর পরে দেবেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে। মোর্শেদ আসিফ, চ্যানেল 24, ঢাকা। দিনভর গ্রাহক ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকের পর এই ঘোষণা তারা দেন এবং এই দিন আমদানি বাড়াতে এনবিআরকে 5% ভ্যাট কমানোর প্রস্তাব করে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত রোববার নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি। 12 কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1306 টাকা। তবে মাঠ পর্যায়ে ছবি ছিল ভিন্ন। কোথাও 1500, কোথাও বা আবার 1800 টাকায়ও বিক্রি হয় সিলিন্ডার। তাও পাওয়া যায়নি চাহিদা মতো। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রির বন্ধের ঘোষণা দেয় এলপি ব্যবসায়ী সমিতি। দাবি, বাড়তি দামে বিক্রির অভিযোগ তুলে প্রশাসনিক অভিযান বন্ধ, ডিলার পর্যায়ে চার্জ বৃদ্ধি ও নিরবিচ্ছিন্ন সরবরাহ। ফলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। বিক্রি সকাল থেকে আমরা বন্ধ রাখছি, আমাদের কমিটির থেকে নির্দেশ দিয়েছে আজকের জন্য বন্ধ, তাই আমরা আজকে বন্ধ রাখছি। দোকান খোলে না, এবং কি বিগত দিনে আমরা গ্যাস কিনছি 1200, 1250, 1300 টাকা দিয়ে, এখন 2000 টাকা দিলেও গ্যাস মিলে না। গ্যাসের প্রকৃত অবস্থানটা কি আপনারা একটু আমাদের বলেন। গ্যাস যদি নাই থাকে আমরা গ্যাসের দোকানে আসবো না, গ্যাস কিনবো না, আমরা অন্য অপশনে যাব। এমন ঘটনায় নড়েচড়ে বসে বিইআরসি। বৃহস্পতিবার বৈঠকে বসেন আন্দোলনকারীদের সাথে। সংস্থার চেয়ারম্যান জানান, কয়েকটি দাবি যৌক্তিক, যা পূরণে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। জানান, উদ্যোগ রয়েছে বাড়তি এলপি গ্যাস আমদানিরও। আমদানি সংকটের জন্য আমরা মালিক পক্ষের সঙ্গে বসছি, যারা বটলার যারা তাদের সঙ্গে বসছি, এবং যেটা বললাম তাদের ক্ষেত্রে যখন ভ্যাট কমানো হয়েছে, আমদানির ভ্যাট যেটা অলরেডি বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এলসি ইজি করার জন্য। আমদানির ঊর্ধ্বসীমা যেটা আছে, জানুয়ারি মাসে ঊর্ধ্বসীমা সমস্যা না, তবুও আমরা বলছি ঊর্ধ্বসীমাটা শিথিল করার জন্য বলছি, এবং তাদেরকে অনুরোধ করছি তারা এই যেটা বলে বিকল্প উৎস থেকে দ্রুত যাতে আমদানি করতে পারে। আন্দোলনরতরা জানান, 1300 টাকায় কিনতে হচ্ছে অপারেটরদের কাছ থেকে, যাতে সম্ভব নয় বিইআরসি নির্ধারিত দরে খুচরা পর্যায়ে বিক্রি। দাবি পূরণের আশ্বাসে প্রত্যাহার করা হয় ধর্মঘট। দ্রুত আমাদের যে কমিশনটা স্ট্রাকচারটা এটা একটু পূর্ণ বিবেচনা করবে স্যারে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা এইটা প্রত্যাহার করবো আমাদের যে কর্মসূচিটা। এদিন আমদানি বাড়াতে এনবিআরকে 15 থেকে 5% ভ্যাট কমানোর প্রস্তাব করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। গেল কদিন ধরেই সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা যাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বাড়তি টাকা দিয়েও মিলছে না জ্বালানি, এতে করে বিপাকে ব্যবহারকারীরা। তীব্র শীতে যখন নাকাল জনজীবন, তখন নতুন করে সিলিন্ডার গ্যাসের সংকট বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে। সপ্তাহের শুরুতেও বাড়তি দাম দিয়ে সিলিন্ডার পাওয়া গেলেও এখন আর মিলছে না এই জ্বালানি। জয়পুরহাটে সকাল থেকে তাই সিলিন্ডারের আশায় দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। বাড়িতে গ্যাস নেই, রান্না হয়নি, তাই বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে। কেউ বা গ্যাসের সিলিন্ডার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কয়েকদিন গ্যাস নেওয়ার জন্য ঘোরাফেরা করলাম, গ্যাস পেলাম না। আজকে গেছি, সেখানেও গ্যাস বেচা একেবারে বন্ধ। গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই হোটেলে আসে আমরা খাচ্ছি। গ্যাসের দাম অনেক বেশি বাড়ে গেছে। 1200-1300 টাকার গ্যাস 1600-1800, তারপরও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস তো মনে হয় বন্ধ হয়ে গেছে। যোগানের কম জন্য চাহিদা, মার্কেটে যে চাহিদা আছে সেটা পূর্ণ করা যাচ্ছে না।
ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন সংকট তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোকে দুঃখজনক বলছেন সংশ্লিষ্টরা। যে সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে যদি এটা অবৈধ মজুদ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যদি তারা মূল্যবৃদ্ধির বিষয়ে যথেষ্ট প্রমাণাদি দিতে পারে সেক্ষেত্রে এই সংকট সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিব। এদিকে রাজবাড়ীতেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। প্রায় 10 দিন ধরে জেলার অধিকাংশ দোকানে মিলছে না এলপিজি সিলিন্ডার। ডিলার ও ব্যবসায়ীরা বলছেন কোম্পানি পর্যায়ে সরবরাহ না থাকায় আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ডিলাররা গ্যাস দিচ্ছে না, আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না এবং কাস্টমারগুলো খুব গ্যাসের জন্য ঘুরে যাচ্ছে। অনেক ডিলারের সাথে যোগাযোগ করছিলাম, আপনার ডেক্সিন কোড মাল নাই, আপনার ইউনি মাল নাই, বিএম মাল নাই, বসুন্ধরা মাল নাই। কোম্পানি গ্যাস না দেওয়ার কারণে আমরা খুচরা পর্যায়ে গ্যাস পাচ্ছি না, মার্কেটেও আমরা গ্যাস দিতে পারতেছি না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা সব মহলে। শারমিন মাহমুদ, চ্যানেল 24। বিব্রতকর মন্তব্য করে টিআইবি বলছে, তথ্য অধিকার আইনকে আরও যুগোপযোগী করার সুযোগ থাকলেও সরকার তা করেনি। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে 2009 সালে করা হয় তথ্য অধিকার আইন। এরপর গঠন করা হয় তথ্য কমিশন। সবশেষ এই কমিশনের প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেককে অব্যাহতি দেয়া হয় 2024 সালের সেপ্টেম্বরে। একই সাথে অব্যাহতি পান অন্য কমিশনাররাও। দীর্ঘ 15 মাসে গঠিত হয়নি তথ্য কমিশন। নিয়োগ দেয়া হয়নি প্রধান তথ্য কমিশনার সহ অন্য 2 কমিশনারকে। তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা বলছেন, প্রশাসনিক কাজ চললেও বন্ধ রয়েছে শুনানি। জানান, নতুন কমিশন না আসা পর্যন্ত শুনানি বন্ধ থাকবে। অফিসিয়াল যেটুক চলার সেটা চলছে, একটা অফিস চালাতে গেলে, বাট শুনানি কাজ নাই। আজকে ফাইল আমরা করতেছি, বাট হিয়ারিংটা হবে না। থমকে যে গেছে আমরা বুঝতে পারছি। তথ্য অধিকার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কমিশন গঠন না হওয়া বিব্রতকর। যে সরকারের উপরে মূল দায়িত্ব রাষ্ট্র সংস্কার, সেই সরকার সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে তথ্য কমিশন 1.5 বছর যাবৎ গঠন না করে। এটা একটা বিশ্ব রেকর্ডের মতো। এরকম কোনো দেশ আছে কিনা আমাদের জানা নাই যে যেখানে একটা আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও একটা কমিশন গঠিত হয় না। কেন হয় না সেটার কোনো ব্যাখ্যা নেই। তথ্য অধিকারকে আরো জনবান্ধব করার জন্য আইন সংস্কারের উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনরা। আপনার সেকশন 7 বা 32 না, আপনার পুরোটাই আমাদের আর একবার একটু রিভিউ করে দেখা দরকার যে এটাকে আরো বেশি প্রো পিপল কিভাবে করা যায়। একটা সরকারের যদি কিছু লুকাবার না থাকে তাহলে আরটিআই রাইট টু ইনফরমেশন আইনের ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। বাংলাদেশে একটি কমিশন নাই, কয়টি গণমাধ্যম এটি নিয়ে এডিটোরিয়াল করেছে, কয়টি গণমাধ্যম এই বিষয়টা নিয়ে টক শো করেছে। 2023 সালে তথ্য চেয়ে কমিশনে আবেদন করা হয় 8747টি। এরপর আর কোনো তথ্য দিতে পারেনি কমিশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।